আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পশ্চিম তীরের ২৫টি আবাসিক ভবন গুঁড়িয়ে দেবে ইসরায়েল। গাজায় ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৩০ জনের লাশ। হংকংয়ের গণমাধ্যম কর্মীকে মুক্তি দিতে ট্রাম্পের অনুরোধ, যুক্তরাজ্যের নিন্দা। ইরানে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশসহ নিহত ৪। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। অধিকৃত পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে ২৫টি আবাসিক ভবন গুঁড়িয়ে দেবে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সোমবার ১৫ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। নূর শামস যে তুলকারিম গভর্নরেটের আওতায় পড়ে, সেই অঞ্চলের গভর্নর আবদাল্লাহ কামিল সোমবার এএফপি সংবাদ সংস্থাকে জানান, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগাট তাকে এ বিষয়ে অবহিত করেছে। এদিকে নূর শামসের কাছে তুলকারেম শিবিরের জনপ্রতিনিধি কমিটির প্রধান ফয়সাল সালামা বলেন, এই ভাঙচুরের আদেশে অন্তত ১০০টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে। ইসরায়েল চলতি বছরের জানুয়ারি মাসে অধিকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল শুরু করে। তাদের দাবি, উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালানোই এই অভিযানের লক্ষ্য। তবে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো গণহত্যামূলক যুদ্ধে যে কৌশলগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলোর অনেকটাই এখন অধিকৃত পশ্চিম তীরে ভূখণ্ড দখল ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য প্রয়োগ করছে ইসরায়েল। পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ বলেন, এটি প্রায় ১ বছর ধরে চলা একটি বৃহত্তর অভিযানের অংশ। এই সময়ে ৩টি শরণার্থী শিবিরকে লক্ষ্য করে প্রায় ১৫০০ ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে প্রায় ৩২,০০০ ফিলিস্তিনিকে। তার ভাষ্য অনুযায়ী, ফিলিস্তিনি জনগণ ও মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এই ধ্বংসযজ্ঞের উদ্দেশ্য ফিলিস্তিনিদের ঘেরাটোপে বন্দী করে রাখা এবং পশ্চিম তীরের ভৌগোলিক বাস্তবতা পরিবর্তন করা। সোমবার নূর শামসের বাস্তুচ্যুত একদল বাসিন্দা সাজোয়া ইসরায়েলি সামরিক যান দিয়ে শিবিরে প্রবেশের পথ বন্ধ করে রাখার প্রতিবাদে বিক্ষোভ করেন। তারা ধ্বংসের আদেশ প্রত্যাহারের দাবি জানান এবং নিজ নিজ ঘরে ফেরার অধিকার দাবি করেন। এদিকে ফিলিস্তিনি জাতীয় পরিষদের প্রধান রুহি পাত্তুহ বলেন, ইসরায়েলের এই সিদ্ধান্ত জাতিগত নির্মূলন এবং ধারাবাহিক জোরপূর্বক বাস্তুচ্যুতকরণের অংশ। ফিলিস্তিনের পশ্চিম গাজা সিটির একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহতরা সালেম পরিবারের সদস্য। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন। সিভিল ডিফেন্সের মতে, ওই হামলায় সালেম পরিবারের প্রায় ৬০ জন সদস্য নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধ্বংস হওয়া ওই বাড়িটি ছিল সিভিল ডিফেন্সের শুরু করা একটি সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। এই অভিযানের লক্ষ্য ইসরায়েলি হামলায় গাজা জুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনিকে খুঁজে বের করা। সংস্থাটি জানায়, সীমিত সরঞ্জাম, এর মধ্যে একটি এক্সকেভেটরও রয়েছে, ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের কাজ অব্যাহত থাকবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখলে রেখেছে এবং যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও উপত্যকার অন্যান্য অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ সময় আহত হয়েছেন ১,৭১,০০০-এরও বেশি মানুষ। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও এই সহিংসতা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনে জিমি লাই দোষী সাব্যস্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মুক্তি দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ট্রাম্প জানান চীনের প্রেসিডেন্টের কাছে লাইকে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে তিনি অনুরোধ জানিয়েছেন। এই সপ্তাহের শুরুতে হংকংয়ের একটি আদালত লাইকে দোষী সাব্যস্ত করেন। সোমবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার খুব খারাপ লাগছে। আমি প্রেসিডেন্ট শির সঙ্গে কথা বলেছি এবং তার মুক্তির বিষয়টি বিবেচনা করতে বলেছি। তিনি একজন বয়স্ক মানুষ এবং তিনি ভালো নেই, তাই আমি সেই অনুরোধটি করেছি। এখন দেখা যাক কি হয়। যুক্তরাজ্য এই শাস্তির বিষয়টিতে নিন্দা জানিয়েছে। দেশটি দ্রুত ৭৮ বছর বয়সী জিমি লাইয়ের মুক্তি দাবি করছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার রায়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নিপীড়ন বলে অভিহিত করেছেন। ব্রিটিশ নাগরিক জিমি লাই ২০২০ সালের ডিসেম্বর থেকে কারাগারে আছেন। আগামী বছরের শুরুতে তার সাজা ঘোষণার কথা রয়েছে। জাতীয় নিরাপত্তা আইনের অধীনে তার বিরুদ্ধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। সোমবার হংকংয়ের একটি আদালত লাইকে বিদেশি শক্তির সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করেন। এই রায়কে স্বাগত জানিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি। তিনি বলেন, লাইয়ের কর্মকাণ্ড দেশের স্বার্থ এবং হংকংবাসীর কল্যাণের ক্ষতি করেছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এই রায়কে নিষ্ঠুর বিচারিক প্রহসন হিসেবে আখ্যা দিয়েছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় লাইয়ের বিচার নিয়ে আন্তর্জাতিক সমালোচনা প্রত্যাখ্যান করেছে। সোমবার এক বিবৃতিতে তারা এসব অভিযোগকে হংকংয়ের বিচার ব্যবস্থার বিরুদ্ধে নির্লজ্জ অপবাদ এবং কুৎসা বলে মন্তব্য করেছে। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের ফাহরাজ কাউন্টিতে একটি নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষের ঘটনায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর ৩ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার ১৬ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর গ্রাউন্ড ফোর্সের কুদস হেডকোয়ার্টার্সের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, সোমবার ভোরে কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টির প্রবেশপথে অবস্থিত একটি তল্লাশি চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষ হয়। জাহেদান ফাহরাজ সড়কে সংঘটিত ওই সংঘর্ষে ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর ৩ সদস্য ও একজন সাধারণ বেসামরিক ব্যক্তি নিহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করে দেখছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।